তো আজকে আমি তোমাদের বৈকল্পিক ন্যায়টা আমি তোমাদেরকে বোঝাবো। আজকের এই বৈকল্পিক ন্যায়ের ক্লাসটা যদি তোমরা করো, আমি 100% বলছি এই বৈকল্পিক ন্যায় থেকে 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় যত প্রশ্ন আসবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারো, একদম 100%। এখান থেকে যত এমসিকিউ এসিকিউ যত প্রশ্ন আসবে সব প্রশ্ন আজকে এই আমি এখন যে ক্লাসটা করাবো এখান থেকে গ্যারেন্টি বললে একদম 100% তোমরা পাবে। তাই মন দিয়ে ক্লাসটা করো। আরেকটা কথা বলছি, প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু ডিজিটাল ফিলোসফি টিউশন, উচ্চ মাধ্যমিক দর্শনে কিন্তু টিউশন, আমার পুরো কোর্স কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা এই অধ্যায় যেমন পাচ্ছ ঠিক তেমনি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তোমার যেখানে প্রবলেম, এমসিকিউ দরকার, এসিকিউ দরকার, লজিক দরকার, নোট দরকার, প্রত্যেকটা অধ্যায় আমার চ্যানেলে পেয়ে যাবে। প্লাস হচ্ছে আলাদা করে সাজেশন তোমরা পেয়ে যাবে। আর সঙ্গে কিন্তু এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি। প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাসগুলোর মধ্যে হচ্ছে তোমাদের একদম প্র্যাকটিস, সেটা তোমার যে কোনো প্রশ্নপত্র হোক, সমস্ত প্রশ্নপত্র সব এখানেই থাকবে। তো এরকম প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এক্সট্রা ক্লাস চলছে, মেইন ক্লাসগুলো তোমরা করে নেবে। তো এখন যেটা ক্লাস করাচ্ছি আমরা 100% বলছি তোমরা ক্লাসটা দেখো। এই ক্লাসটা করার পর তোমাদের সামনে যত বইপত্র আছে সব প্রশ্নগুলো নিজেরা বার করবে, গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো চলো, প্রাকল্পিক ন্যায় আমি কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছি। প্রাকল্পিক পরপর 2টা ক্লাস হলো, প্রাকল্পিক কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে বৈকল্পিক ন্যায়। তো বৈকল্পিক ন্যায়টা আমি সুন্দর করে বোঝাচ্ছি, তোমরা দেখো খুব সুন্দর করে একদম ছকের আকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% তোমরা পারবে। দেখো বৈকল্পিক ন্যায়, তো বৈকল্পিক ন্যায় হচ্ছে আমাদের যেমন প্রাকল্পিক ন্যায় করার সময় আমরা বুঝে গেছি আশা করি, প্রাকল্পিক ন্যায় একটা প্রধানাস্ত্র বাক্য থাকে, একটা অপ্রধানাস্ত্র বাক্য থেকে একটা সিদ্ধান্ত থাকে। তো এখানেও থাকবে, কিন্তু প্রাকল্পিকের ক্ষেত্রে প্রধানাস্ত্র বাক্যটা কি ছিল, হচ্ছে প্রাকল্পিক বচন। আর বৈকল্পিকের ক্ষেত্রে কি মনে রাখবে, বৈকল্পিকের ক্ষেত্রে নিশ্চয়ই হচ্ছে প্রাকল্পিক হবে না, বৈকল্পিকের ক্ষেত্রে সেটা হবে বৈকল্পিক বচন। তো বৈকল্পিকের ক্ষেত্রে সেটা কি, বৈকল্পিক বচন, সেখানে কিন্তু হয় অথবা থাকবে, এখানে কিন্তু যদি তবে থাকবে না। একমাত্র প্রাকল্পিকের ক্ষেত্রে পরপর 2টা ভিডিও তোমরা দেখবে, প্রাকল্পিকের যদি তবে থাকতো, এখানে কিন্তু সেটা থাকবে না। এখানে কি থাকবে, প্রথম যেটা লাইন সেটা থাকবে কিন্তু হচ্ছে সেটা হয় অথবা। ঠিক আছে, তো চলো দেখা যাক, শুধু বললে হবে না, ক্লাসটা করো কন্টিনিউ, সব একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যেভাবে প্রাকল্পিকটা বুঝেছো। তো দেখো এটারও নিয়ম আছে, বৈকল্পিক ন্যায়ের নিয়ম। এই নিয়মটা কি প্রত্যেকটার নিয়ম ছিল, যেমন প্রাকল্পিকে 2টা নিয়ম ছিল, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে টোটাল 3টা নিয়ম মুখস্থ করলে তোমাদের প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় কমপ্লিট। তো প্রাকল্পিক কমপ্লিট হয়ে গেছে, আজকে বৈকল্পিক ন্যায়ের নিয়ম কি, একটাই নিয়ম, এখান থেকে একটাই নিয়ম। এই একটা নিয়ম কি, যে প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে, এখানেও দেখো প্রধান আশ্রবাক্য, ওখানেও প্রধান, এখানে থাকবেই, এখানেও প্রধান অপ্রধান সিদ্ধান্ত, এই 3টেই থাকবে। কিন্তু এখানে ব্যাপারটা কি ভালো করে দেখো, যে প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে, প্রধান মানে প্রথমকার লাইনটা, আর অপ্রধান মানে তারপরের লাইনটা, সিদ্ধান্ত মানে শেষের লাইনটা। তো প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রবাক্য মানে দ্বিতীয় লাইনে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে নিয়ম। আর এই নিয়মটাকে কি বলে, ডিসজাংটিভ সিলোজিজম, মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এটা নিয়ম। এই নিয়মটাই হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম, এর হচ্ছে সংক্ষেপে এটাকে বলে ডিএস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ডিএস এর নিয়ম, মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এটা নিয়ম। এটা হচ্ছে নিয়ম, যেমন প্রাকল্পিকের ন্যায় নিয়ম ছিল 2টা, হ্যাঁ, এটার নিয়ম হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম। তো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টা সংক্ষেপে কি বলা হয়, এটাকে ডিএস বলা হয়, এটার নাম হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। বোঝা গেল? তাহলে নিয়ম। এবার চলো নিয়মটা বোঝা গেল। এখানে নিয়মটা কি, বৈকল্পিকের ক্ষেত্রে মনে রাখবে এখানে কোনো নির্দিষ্ট করে কোনো পূর্বগ অনুগ আসবে না। এখানে যে হয় অথবা যেহেতু থাকবে, এটাকে কিন্তু যে কোনো বিকল্প বলা হয়। এখানে অংশগুলোকে এখানে বিকল্প বলা হয় বৈকল্পিকের ক্ষেত্রে। প্রাকল্পিকের ক্ষেত্রে সেগুলোকে বলা হতো পূর্বগ অনুগ, কিন্তু এখানে অংশগুলোকে বলা হয় বিকল্প। এই জন্য বলছে দেখো, প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্প, সেটা আগেরটাই হোক আর পরেরটাই হোক, মানে যেটাকে আপনাকে পূর্বগ আর অনুগ বলতাম, এখানে যে কোনো একটি বিকল্প, এখানে পূর্বগ অনুগ বলা হয় না। আমি এগুলো কিন্তু সব এমসিকিউ লিখে দিয়েছি, এখন যে ক্লাসটা করাচ্ছি করো, সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা গেল, প্রধান আশ্রবাক্যের মানে প্রথমকার লাইনের যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে, দ্বিতীয় লাইনে নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। ব্যাস, আপাতত এটা ক্লিয়ার হয়ে গেল। তো ব্যাস, এবার চলো, এবার হচ্ছে নিয়মটা। তাহলে এই নিয়মটার নাম কি, ডিসজাংটিভ সিলোজিজম, ডিএস বলা হয়। এবার যেমন মানে এর ভাষাটা কিভাবে হবে, মানে কিভাবে এটাকে সাজানো হবে, ভালো করে দেখো।
আমি তো এখানে বারবার করে লিখেছিলাম প্রধানাস্ত্র বাক্য, অপ্রধানাস্ত্র বাক্য, সিদ্ধান্ত, এগুলো কিন্তু বারবার করে আর লেখার দরকার নেই। আশা করি 2টা ক্লাস করার পর তোমাদের বোঝা হয়ে গেছে যে এই প্রথমকার লাইনটা প্রধানাস্ত্র বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধানাস্ত্র বাক্য, তৃতীয় লাইনটা হচ্ছে সিদ্ধান্ত। তো প্রাকল্পিকের ক্ষেত্রে প্রধানাস্ত্র বাক্যটা ছিল প্রাকল্পিক বচন, আর এই দুটা তো নিরপেক্ষ বচন হবে। তো এখানের ক্ষেত্রেও তাই এই দুটা নিরপেক্ষ বচন, কিন্তু এটার ক্ষেত্রে বৈকল্পিকের ক্ষেত্রে এই প্রধানাস্ত্র বাক্যটা এটা কিন্তু প্রাকল্পিক বচন হবে না। কেন? কারণ এখানে হচ্ছে হয় অথবা থাকবে, এই জন্য এটা বৈকল্পিক বচন। মানে হয় অথবা শব্দটা কিন্তু বৈকল্পিকের, আর যদি তবে শব্দটা কিন্তু সেটা প্রাকল্পিকের। বোঝা গেল? তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধানাস্ত্র বাক্যটি কি জাতীয় বচন? বৈকল্পিক বচন। আশা করি ক্লিয়ার হলো। এখান থেকেও তোমাদের এমসিকিউটা হয়ে গেল। আমি এমনভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, আমি বললাম তো প্রত্যেকটা, যদি তোমাদের 80তে 80 পেতে হয় তাহলে ক্লাসগুলো আমি যেভাবে করাচ্ছি সেভাবে করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে। ক্লাস করতে করতে তোমাদের সব এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রধানাস্ত্র বাক্যটি কি জাতীয় বচন হলো? সেটা কিন্তু বৈকল্পিক বচন। বৈকল্পিকের ক্ষেত্রে প্রধানাস্ত্র বাক্যটি কি জাতীয় বচন? বৈকল্পিক বচন। আর প্রাকল্পিকের ক্ষেত্রে প্রধানাস্ত্র বাক্যটি কি জাতীয় বচন? প্রাকল্পিক বচন। বোঝা গেল? বৈকল্পিকের ক্ষেত্রে বৈকল্পিক বচন আর প্রাকল্পিকের ক্ষেত্রে প্রাকল্পিক বচন। কিন্তু এখানকার অপ্রধান আর সিদ্ধান্ত এটাও নিরপেক্ষ বচন, ওটাও নিরপেক্ষ বচন। পার্থক্য শুধু প্রাকল্পিক ক্ষেত্রে প্রাকল্পিক আর বৈকল্পিক ক্ষেত্রে বৈকল্পিক। বোঝা গেল? ব্যাস, ক্লিয়ার। হ্যাঁ, এবার এখানে ভালো করে দেখো, তাহলে নিয়মের ভাষা অনুযায়ী যেটা তোমাদের যুক্তিটা সাজানো হবে সেটা কিরকম দেখো। হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে। এখানে হয় অথবা দিয়ে সেট করতে হবে, যেমন আগেরটা যদি তবে দিয়েছিলে, যেহেতু এটা বৈকল্পিক এটাতে কি দিয়ে সেট করতে হবে? হয় অথবা দিয়ে সেট করতে হবে। যেমন হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে। এখানে কিন্তু শুধু মৌসুমী না, এখানে যে কোনো জিনিস সেট করতে হবে, হয় অথবা দিয়ে সেট করতে হবে। যেটা যেমন হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। বোঝা গেল তো? এরকম ভাবে যে কোনো নাম দিয়ে তোমরা সেট করতে পারবে। কিন্তু কি মেনটেন করতে হবে ভালো করে দেখো, হয় মৌসুমী আসবে অথবা, এই যে অথবা শব্দটা দিতে হবে। বৈকল্পিক ক্ষেত্রে হয় না দিলেও অথবাটা দিতেই হবে। অথবাটাই ভেরি ইম্পর্টেন্ট। এই হয় অথবাটা শব্দটা হচ্ছে বৈকল্পিকের ক্ষেত্রে, ঠিক আছে? মানে হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, মানে অথবা দিয়ে ডিভাইডেড করতে হবে, ঠিক আছে? তো এই যে অথবার আগের অংশটা আর অথবার পরের অংশটা, এই দুটাকে কি বলা হয়? বিকল্প বলা হয়। এখানে পূর্বগ অনুগ বলা যাবে না। এর অংশগুলোকে কি বলা হয়? বিকল্প বলা হয়, যেগুলো আমি এমসিকিউ প্রশ্নতে লিখে দিয়েছি। বোঝা গেল? লজিক করতে করতে সব ক্লিয়ার হয়ে যাবে। হলো? এবার নিয়মটা কি? তার দ্বিতীয় লাইনে, মানে অপ্রধানাস্ত্র বাক্যে, এটা অপ্রধানাস্ত্র বাক্যে কি বলা হচ্ছে? অপ্রধানাস্ত্র বাক্যে এখানে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে। অস্বীকার মানে হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, এর দুইটা বিকল্প, মানে এর যে কোনো একটা বিকল্প, এই বিকল্পগুলোকে যে কোনো একটা বিকল্প, মানে এটাই হোক আর এটাই হোক, মানে এখানে আমরা পূর্বগ আর অনুগ বলে এখানে আমরা জানবো না, এখানে বিকল্প। এই মানে বিকল্প মানে অথবার আগেরটা আর অথবার পরেরটা, এই দুটার মধ্যে যে কোনো একটা অংশকে এখানে আমাদেরকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। মানে আগে নাবাচক বলতে হবে, যা থাকবে তার অস্বীকার করতে হবে। তাই এটা হয় মৌসুমী আসবে, এটা হ্যাবাচক, সুমনা আসবে, এটাও হ্যাবাচক। এর যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা অংশকে এখানে কিন্তু অস্বীকার করতে হবে। এটা নিয়মের ভাষা, এটা অস্বীকার করতে হবে। তারপর বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু এখানে বলতে হবে, তাহলে সেটা হয়ে গেল নিয়ম। তো নিয়ম তাহলে দেখো ভালো করে, যে প্রধানাস্ত্র বাক্যের হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে। তারপর দ্বিতীয় লাইনে লিখেছি মৌসুমী আসবে না, তৃতীয় লাইনে সিদ্ধান্তে লিখেছি হচ্ছে সুমনা আসবে। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে, যে কোনো, মানে মৌসুমী আসবে বা অথবা সুমনা আসবে, যাই হোক, যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে বলতে হবে, অস্বীকার করতে হবে। মানে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে, যে কোনো হয়, এটাও হতে পারে এটাও হতে পারে, যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করে যেটা বাকি থাকবে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। ভালো করে দেখো, হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে। এখানে দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে? মৌসুমী আসবে না। তার মানে এখানে মৌসুমী, যে এই অংশটাকে অস্বীকার করা হয়েছে প্রধানাস্ত্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে। তাহলে বাকি কি থাকলো? সুমনা আসবে কথাটাকে, এইটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এটাই নিয়ম, এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম। এই নিয়মটাকে ডিএস বলে, ডিএস। ভালো করে দেখো নিয়মের ভাষাটা, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এইটা তোমাকে মেনটেন করতে হবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে। যদি এরকম ফিগার না পাও, এরকম যুক্তি খুঁজে না পাও, তাহলে তোমাদেরকে সেটা ভাবতে হবে সেটা হচ্ছে অবৈধ যুক্তি। তাহলে এখানে যেহেতু এটা নিয়ম পালন করা হয়েছে, তাহলে এটা কিন্তু বৈধ যুক্তি। বোঝা গেল? তাহলে এই নিয়মটা কি? এটা হচ্ছে বৈধ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বৈধ। এখানে আমরা এটা লিখে দিব, এটা হচ্ছে বৈধ, এটা হচ্ছে বৈধ।
কেন বৈধ? কারণ এটা হচ্ছে নিয়মটা পালন করেছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু ভালো রেজাল্টের জন্য ক্লাস করাচ্ছি, শুধু পার্টিকুলার এই ক্লাসটা না, কিন্তু আমার প্রত্যেকটা অধ্যায় মেইন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। মেইন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস একদমই কিন্তু আলাদা। যদি তোমাদের ইচ্ছা হয় 80তে 80 পাবার, তো প্লিজ আমি যেভাবে ক্লাস করেছি পড়ো। যদি ভালো রেজাল্ট করতে হয় 80তে 80, কারণ আমি 80 লক্ষ্যে ক্লাস করাচ্ছি। অনেক স্টুডেন্ট আছো তোমরা খুব মেধাবী স্টুডেন্ট, পড়ো। 100% সবাই রেজাল্ট করেছে, তোমাদের আগে সিনিয়ররা তারাও রেজাল্ট করেছে, তোমরাও করবে। তো যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাস করো। এর মধ্যে থেকে তোমাদের যত প্রশ্নপত্র, যে কোনো প্রশ্নপত্র সব কিন্তু আমি আস্তে আস্তে যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো, যে কোনো প্রশ্ন তোমরা নিজেরাই সলভ করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বৈধ। তো বৈধ হতে গেলে যুক্তিটা কেমন হতে হবে? বৈধ হতে যুক্তিটা হতে হবে, বৈকল্পিকের ক্ষেত্রে যুক্তি হতে হবে এইখানে এই যে দ্বিতীয় লাইনটাতে, মানে অপ্রধান আশ্রয় বাক্যের দ্বিতীয় লাইনটাতে। পরীক্ষায় কিন্তু সব সময় তোমাদের এগুলো থাকবে না, বলা থাকবে না, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এগুলো বলা থাকবে না, শুধু এই ফিগারটা মেনটেন থাকবে। তো তখনই তোমাদেরকে ধরে নিতে হবে যে এটা বৈধ না অবৈধ। কি করে বুঝবে? যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে এটাকে দেখতে হবে যেটা হ্যাবাচক কিনা। হ্যাবাচক হলে এখানে সেই কথাটাকে এখানে নাবাচক বলতে হবে, যে কোনো একটা বেশি নাবাচক বলতে হবে না। তাহলে যেটা পড়ে থাকলো সেটা এখানে বললে, এটা স্বীকার করলে সেটা কিন্তু বৈধ। তো ভালো করে দেখো, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম? মৌসুমি আসবে না। এখানে মৌসুমি আসবে না কথাটা বলতে হবে। এখানে শুধু মৌসুমি আসবে না এই কথাটা না বলেও সুমনা আসবে না কথাটা বললেও বৈধ হতো। এই জন্য বলছে যে প্রধান আশ্রয় বাক্যের মেন হচ্ছে প্রধান আশ্রয় বাক্যটা কিভাবে এখানে মেনটেন করছে সেটা দেখতে হবে। মোট কথা দ্বিতীয় লাইনটাতে এটার মধ্যে যে কোনোকে একটা অস্বীকার করতে হবে। অস্বীকার করে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে বলছে হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। তো মৌসুমি আমি এখানে দ্বিতীয় লাইনে লিখেছি, আমি শুধু না, এটা নিয়মের ভাষা, আমি লিখলাম তাই ঠিক আছে, কিন্তু এটা নিয়মের ভাষা। নিয়ম অনুযায়ী তোমাকে এটা মেনটেন করতে হবে। বৈধ যুক্তি হলে যদি থাকে মৌসুমি আসবে না, মানে এটা যদি থাকে মৌসুমি আসবে না, আর সিদ্ধান্তে যদি বলে সুমনা আসবে, তাহলে এটা বৈধ। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই মৌসুমি আসবে না কথাটা কি এটা প্রথমকার, মানে এটা তো পূর্বগ অংশ তোমরা ভাবছো আগে, যেহেতু যদি তবে পরের ব্যাপারটা ভাবছি পড়েছো এতদিন, ভাবছো এটা পূর্বগ আর এটা অনুগ, কিন্তু এখানে পূর্বগ অনুগ বলা হয় না, এখানে বিকল্প বলা হয়। বৈকল্পিক ক্ষেত্রে এই অংশগুলিকে বিকল্প বলা হয়, ঠিক আছে? তো তাহলে মৌসুমি আসবে কথাটাকে তুমি এখানে বলেছো, এটা এখানে না বলেও মোট কথা সুমনা আসবে না কথাটা বললেও হতো। যে কোনো একটা বিকল্প হয়, এটাই হোক আর এটাই হোক, যে এখানে কোনো পার্টিকুলার কোনো সিলেক্ট নেই। এখানে বলা আছে, এখানে ভালো করে দেখো কি বলা আছে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা, যে কোনো মানে কি, সেটা আগেরটা হতে পারে, পরের অংশটা হতে পারে, যে কোনো একটা বিকল্পকে, মোট কথা দ্বিতীয় লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এইখানে দ্বিতীয় লাইনটাকে অস্বীকার করতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে স্বীকার করলেই হয়ে যাবে, এটাই নিয়ম। তো ভালো করে দেখো, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। এখানে আমি মৌসুমি আসবে না বলেছি, এখানে যদি সুমনা আসবে না বলতাম, তারপর এখানে যদি বলতাম মৌসুমি আসবে, তাও এটা বৈধ। তো বোঝা গেল? তাহলে কি মেনটেন হতে হয়? এইখানে নাবাচকটা বলতে হবে। ক্লিয়ার? তাহলে এটা বৈধ। বোঝা গেল? এই বৈধ যুক্তিটা যেভাবে প্রাকল্পিকের ক্ষেত্রে বুঝেছিলাম, তাহলে এটা বৈধ। তাহলে এবার যদি তোমাদেরকে একটা এসএকিউতে বলে যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ যুক্তির উদাহরণ দাও, এসএকিউতে, এমসিকিউতে হলো এটা একটা বলে দিয়ে সরাসরি বলবে এটা হচ্ছে বৈধ না অবৈধ বলো। তো এবার যদি বলে যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটা বৈধ যুক্তির উদাহরণ দাও, বৈধ যুক্তি মানে এরকম উদাহরণ দিতে হবে, এই ফিগারটা মেনটেন করতে হবে। বোঝা গেল? এসএকিউতে এরকম একটা উদাহরণ তোমাকে দিতে হবে মেনটেন করে। তাহলে এসএকিউ ক্লিয়ার হয়ে গেল, বৈধ নিরপেক্ষ যুক্তির একটা উদাহরণ, এসএকিউ ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে এটার আকার, এই ফিগারটার আকার তো আমরা শিখেছি, মানে এটাকে পি ধরা হবে, এটাকে কিউ ধরা হবে। তাহলে এটাকে যদি পি ধরা হয়, এটাকে কিউ ধরা হয়, তাহলে এখানে এটাকে মৌসুমি আসবে না, এটাকে পি মনে করো, হয় পি মৌসুমি আসবে, এটাকে পি ধরেছি, আর আকার বার করা তো আমরা শিখেছি, প্রাকল্পিকের ক্ষেত্রে শিখলাম, দুইটা পরপর বার করলাম। তো একই ব্যাপার, মৌসুমি আসবে এটাকে পি যদি ধরি, আর সুমনা আসবে এটাকে যদি কিউ ধরি, তাহলে এখানে মৌসুমি আসবে না, তাহলে নিশ্চয়ই পি নয় হবে। সুমনা আসবে এখানে কি, তাহলে নিশ্চয়ই এখানে কিউ হবে। তাহলে কি মেনটেন হবে? শুধু মিডিলটাতে অপ্রধান আশ্রয় বাক্য শুধু নাবাচক বলতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ভালো করে দেখো, এই বৈধ যুক্তির আকারটার উদাহরণটা ভালো করে দেখো, তোমরা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখো,
দেখো এখানে পি অথবা দিতে হবে, কারণ কেন, যেহেতু এটা বৈকল্পিকের ক্ষেত্রে, প্রাকল্পিকের ক্ষেত্রে কি আমি দিয়েছিলাম, যদি তবে দিয়েছিলাম। বৈকল্পিক কি করে বুঝবে, যখনই অথবা থাকবে তখনই বুঝবে সেটা হচ্ছে বৈকল্পিকের নিয়মের কথা বলছে, বৈকল্পিক ন্যায়ের যুক্তিগুলো কথা বলছে। তারপর নিয়ম পালন করলে বৈধ, নিয়ম পালন না করলে অবৈধ। ভালো করে দেখো পি অথবা কিউ, আশা করি এগুলো তোমরা দেখবে এমসিকিউ এসিকিউতে তোমাদের যত যত এবিটি হোক, যত রায়মার্টিন হোক, আমি কিন্তু বেশিরভাগটাই আমি কিন্তু এমনভাবে ক্লাস করাই সমস্ত মিলিয়ে, রায়মার্টিন এবিটি এর যত প্রশ্ন আছে আমার সমস্ত ক্লাসগুলো থেকে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি 100% তোমাদের নাম্বার রেজাল্ট করতে হয় তো আমার ক্লাসগুলো করো, কারণ আমার তোমাদের সমস্ত ক্লাস, তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু আমার এক্সট্রা ক্লাসের মধ্যে ঢুকে থাকে। আমি ওইভাবে ক্লাস করাচ্ছি, আমি শুধু পার্টিকুলার একটা প্রশ্ন তোমাদেরকে সিলেক্ট করে দিলাম সেটা পরে, এটা না, সব মিলিয়ে আমার এখানে সব পাবে। তোমরা নিজেরা প্রশ্ন বার করে দেখবে সব হুবহু মিলে যাবে। তাই ক্লাসগুলো করবে, সব মিলিয়ে আমি ক্লাস করাচ্ছি একবারই, ঠিক আছে? আমি এতদিন ধরে যেভাবে ক্লাস করাই সেভাবেই তোমাদের রায়মার্টিন এমইডি যা আছে সব মিলে যাবে, ও মিলে যাবে। তো পি অথবা কিউ, তাহলে অথবাটা এখানে ভালো করে দেখো, পি অথবা কিউ, নট পি অতএব কিউ। এই যে মেনটেনটা দেখলো, এই যে না বাচক, মানে এটা প্রধানাশ্র বাক্য, এটা অপ্রধানাশ্র বাক্য, এটা সিদ্ধান্ত। মানে এর কন্টিনিউ দিলে এটা হচ্ছে এইভাবে থাকবে একটার পর একটা, তার মানে এটা প্রধানাশ্র বাক্য, এটা হচ্ছে প্রধানাশ্র বাক্যটা অথবা দিয়ে থাকবে, কারণ বৈকল্পিকের ক্ষেত্রে অথবাটা, মানে বৈকল্পিক ক্ষেত্রে প্রধানাশ্র বাক্য অথবা দেওয়া থাকবে, আর প্রাকল্পিকের ক্ষেত্রে যদি তবে থাকতো, তার মানে এটা বৈকল্পিক। আর এটা অপ্রধানাশ্র বাক্য মানে কি, পরপর আছে, তাহলে এটা অপ্রধান, আর সিদ্ধান্ত মানে তিনটা ফুলস্টপ দেওয়া থাকলে সিদ্ধান্ত। তাহলে অপ্রধানাশ্র বাক্যে দেখো ভালো করে দেখো, নট কথাটা মেনটেন করছে, নেগেশন, এটাকে নেগেশন, তার মানে নাবাচক, মানে যা আছে পিটা নেগেশন, মোট কথা পিটা নেগেশন করতে হবে, তাহলে এটা হচ্ছে বৈধ। এইটাকে এইভাবে না হয়েও এইভাবে হতে পারে, দেখো পি অথবা কিউ, নট কিউ। এমন নয় যে শুধু পিটাই এখানে, মানে কি প্রধানাশ্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে, শুধু পিটা না, কিউটা হলেও আমি তো এখনই বুঝিয়ে দিলাম এটার ক্ষেত্রে যে সুমনা আসবে, এখানে মৌসুমি আসবে না কথাটা বললে হবে না, সুমনা আসবে বললেও হবে। তো এখানে দেখো পি অথবা কিউ, শুধু মেনটেন কি করছে ভালো করে দেখো, অপ্রধান আশ্রবাকে এইখানে নাবাচক বলছে, ভালো করে। এবার নট কিউ বলছে, অতএব পি, তাও বৈধ। মানে এটা যেমন বৈধ এটাও বৈধ, শুধু পিটা নেগেশন করলে হবে না, কিউটা করলেও হবে। এমন নয় যে পিটাই এখানে নেগেশন করতে হবে, মানে যে কোনো একটা বিকল্পকে এখানে কিন্তু অস্বীকার করতে হবে। দেখো নট কিউ মানে কিউ হলেও এটাও বৈধ, তেমন এটাও বৈধ আকার, এটাও বৈধ আকার, বোঝা গেল? ভালো করে দেখো মেনটেনটা কি করছে, মেনটেনটা শুধু মিডিলটা অপ্রধান আশ্রবাকে নাবাচক বলছে। এবার দেখো হয় পি অথবা, এটা সরাসরি এইভাবে না বলে এইভাবে বলতে পারে, হয় পি অথবা কিউ, পি নয় অতএব কিউ। তার মানে ভালো করে দেখো নেগেশনটাকে এভাবে নেগেশন না দিয়ে নয় দিয়েও বলতে পারে, নয় পি বা পি নয়, একই ব্যাপার। মোট কথা অপ্রধান আশ্রবাকে এখানে দেখো এই অপ্রধান আশ্রবাকে অস্বীকার করছে, যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করছে, তারপর দেখো বাকিটা স্বীকার করছে, তার মানে এটাও বৈধ। তারপর দেখো এইটাকে আরেকভাবে লেখা হতে পারে, দেখো হয় পি অথবা কিউ, কিউ নয়, মানে শুধু পি নয় না, কিউ নয় হলেও হবে, তাও তো পি। তো যত ধরনের বৈধ আকার হবে আমি সবগুলো তুলে ধরেছি, এর বাইরে বৈধ আকার নেই, ব্যাস। তো এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, আমাকে ক্লাস এমনভাবে করতে হবে যার কোনো আর ফাঁকা জায়গা থাকে না, যাতে আমি বুঝতে না পারি। আমার ক্লাসের ধরনই কিন্তু সেইভাবে, এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্নই সেট হবে না, কোনো প্রশ্ন সেট হবে না। তোমাকে কি বলবে, হয় এটা দিবে, নাহলে ঘুরিয়ে এটা দিবে, না হলে এটা দিবে, না হলে এটা দিবে, ব্যাস। আর কি দিবে? আমি সবগুলো তুলে ধরেছি, তোমাদের বুঝিয়ে দিলাম যে হয় এটার আলটিমেটলি সবগুলোই একই আকার। ভালো করে দেখো, প্রধানাশ্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করছে, এটাতেও অস্বীকার করেছে, এটাতেও অস্বীকার করেছে, এটাতেও অস্বীকার করেছে, এটা অস্বীকার করেছে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটার মানেই একই। পি অথবা কিউ এটাকে এইভাবে সাজাতে পারে, পি অথবা কিউ এটাকে এইভাবে সাজাতে পারে, কিন্তু এই যে নট পিটা যে বললে শুধু বৈধ হবে না, নট কিটা বললেও বৈধ হবে। তাহলে কি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রধান আশ্রবাকে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, আর এটা হচ্ছে বৈধ। ভালো করে দেখো, এবার শুধু পি অথবা না, এটাকে সরাসরি এইভাবে লিখতে পারে, পি অথবা কিউ। দেখা গেল তুমি এটুকু জানলে, তোমরা ভাবলে স্যার তো আমাকে ক্লাস করাইছে এটা দিয়ে, এটা তো আমাকে করায় নাই, মানেটা কি আমি ওইভাবে লিখে দিয়েছি। ভালো করে দেখো, হয় পি অথবা কিউ, পি নয়, তার মানে পি নয়টা, এটাকে নটটা মানি নয়, আমি যেটা ট্রুথ ফাংশনে তোমাকে করিয়েছিলাম, এই জন্য ট্রুথ ফাংশন প্রত্যেকটা অধ্যায় আমি বললাম তো, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রা ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের প্র্যাকটিস আছে, একদম ফাইনাল ক্লাস, ফিনিশিং ক্লাস। তাই এক্সট্রা ক্লাস যদি না করো 80 জীবনে পাবে না, ঠিক আছে? কারণ এক্সট্রা ক্লাসের মূল গুরুত্বই হচ্ছে পরীক্ষায় যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সমস্ত প্রশ্নের আলোচনা কিন্তু এক্সট্রা ক্লাসেই আছে। তাই এক্সট্রা ক্লাস যদি না করো তো বিপদ অনিবার্য, গ্যারেন্টি। তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি ক্লাসের ধরন দেখে, ঠিক আছে? তাহলে হয় পি অথবা কিউ। এবার দেখো পি নয়, মানে শুধু এটা নট বলে না, এটাকে এটার মানেও তাই পি নয়,
এটাকে এইভাবেও লেখা যেতে পারে পি নয় ব্যাস কিউ, এটাও বৈধ। তারপর এটা দেখো শুধু পি নয় না, এবার দেখো হলো কিউ নয় যদি থাকে, হয় পি অথবা কিউ, কিউ নয় অতএব পি, এটাও বৈধ। মানে শুধু পি না, যে কোনো একটা বিকল্প, পিটাও বলতে পারে কিউটাও বলতে পারে। আলটিমেটলি দেখো 4টা লাইনে দেখো মিডিলটাতেই অস্বীকার করেছে, বাকিগুলোতে কিন্তু স্বীকার করে। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে আকারের ক্ষেত্রে অপ্রধান আশ্রয় বাক্য এই দ্বিতীয় লাইনটাতে অস্বীকার করতে হবে, এই আকারটা তাহলে বৈধ। এবার প্রশ্ন হচ্ছে এমসিকিউতে যদি তোমাদের দেখা হয় পি অথবা কিউ নট পি, এই আকারটির নাম কি? এই আকারটির নাম কি? আশা করি তোমরা বই বার করো, এবিটিএ বার করো, রায়মার্টিন বার করো, যে কোনো প্রশ্নপত্র বার করো, এই ধরনের প্রশ্ন তোমরা 100% পাবে। এই বৈধ এই পি অথবা কিউ নট পি অথবা কিউ, এই আকারটির নাম কি? ডিএস, এটাকে বলা হয় ডিএস। এই নিয়ম, কেন ডিএস? কারণ এটা তো নিয়মের ভাষা। আমি তো এখনই তোমাদেরকে বললাম যে ডিএস নিয়মটার ভাষা, নিয়মটার যুক্তিটা এটা। তো এটার যুক্তিটা যদি এটা হয় তাহলে এটার আকারটা কি? আমি তো এখনই বুঝে দিলাম যে আলটিমেটলি প্রধান আশ্রয়বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করছে। তো ব্যাস ভালো করে দেখো, একটা বিকল্পকে অস্বীকার করে 4টাতে দেখো অস্বীকার করছে, তাহলে কি এই নিয়মটা কি? এটা নিয়মটা পালন করা হয়েছে, এই জন্য এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে ডিএস। তাহলে নিয়মটার নাম তো ডিএস। আবার যদি সরাসরি এবার বলে এটা এই আকারটি বৈধ না অবৈধ, তাহলে তুমি কি বলে? বৈধ। যেটা নিয়ম পালন করা হয় সেটা বৈধ। প্রাকল্পিকের ক্ষেত্রেও যেমন একই ব্যাপার ছিল, প্রশ্নের ধরনটা একই, ওটাও বৈধ। নিয়ম পালন করলে এমপি আর এমডি, একটা তো মডাস পনেন্স, একটা মডাস টলেন্স, একই ব্যাপার, ওইটাও নিয়ম এটাও নিয়ম। এটা নিয়মের নাম হচ্ছে ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম। তাহলে এই আকারগুলো বৈধ না অবৈধ? এই 4টায় যদি তোমাদের প্রশ্ন দেয় এমসিকিউতে, কত প্রশ্ন হতে পারে ভাবো? 4টাই হচ্ছে বৈধ। তাহলে বোঝা গেল এই আকারটি বৈধ না অবৈধ? বৈধ। এই আকারটির নাম কি? 4টাই আকার দিল, এই আকারটির নাম কি? ডিএস। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এমসিকিউ হয়ে গেল। এবার যদি তোমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে এসিকিউতে প্রশ্ন হয় যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি বৈধ আকারের উদাহরণ দাও। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি, কত প্রশ্ন হতে পারে ভাবো? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি বৈধ আকার দাও। বৈধ আকার মানে যে আকার, এগুলো এই আকারগুলো উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? এমনভাবে বুঝিয়ে দিলে তোমরা নিজেরা যে কোনো এটাও দিতে পারো, এটাও দিতে পারো, এটাও দিতে পারো। তাহলে কি মেনটেন করতে হচ্ছে? মিডিলটাতে অপ্রধান আশ্রয়বাক্যের ফিগারটা মেনটেন করতে হচ্ছে। এখানে নাবাচক বলতে হবে, সেটা পি নয় দিলেও হবে, কিউ নয় দিলেও আলটিমেটলি এখানে বলতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? তাহলে এমসিকিউ হয়ে গেল, এসিকিউ হয়ে গেল। আমার ক্লাসগুলো কিন্তু সেইভাবে। তো প্লিজ সঙ্গে আমি তো ক্লাস করাচ্ছি কন্টিনিউ, তার আগে একটা কথা বলছি, প্লিজ তোমাদের যত বন্ধু বান্ধব আছে সঙ্গে যারা এখনো টিউশন নেয়নি, যারা টাকার অভাবে টিউশন নেয়নি, আমার চ্যানেলটা কিন্তু মূলত যারা টাকার অভাবে টিউশন নিতে পারিনি বা যারা ভালো রেজাল্ট করতে তাদের জন্য খোলা, ঠিক আছে? কারণ ইউটিউবে তোমরা ভালো করে সার্চ করে দেখো, ইউটিউবে রেগুলার ক্লাস, টিউশনের ফুল কোর্স ক্লাস একমাত্র আমার চ্যানেলটা, তাছাড়া কোথাও নেই। এই ক্লাসগুলো তোমরা টাকা দিয়ে টিউশন পড়লেও তোমরা পাবে না, ঠিক আছে? আমি নিজেকে বড় বলি না, কিন্তু তোমরা নিজেরাই ভেরিফাই করে দেখো, টাকা দিয়ে টিউশন পড়ে তোমরা এইভাবে ক্লাস পাবে না। টাকা দিয়ে টিউশন করে 12 মাস কত হাজার টাকা খরচা হতে পারে তোমরা নিজেরাই ভাবছো। আর আমার এখানে ফুল কোর্স সব প্লাস রেগুলার ক্লাস চলছে। তো প্লিজ আমার এই কাজটাকে, তোমার এক একটা শেয়ার যাতে আরেকটা ছাত্রছাত্রীর উপকার হয়, তো প্লিজ শেয়ার করো। আর যারা 11-এ পড়ছে তাদেরকেও শেয়ার করো, তাদেরকেও বলে দিও, কারণ ইউটিউবে এমন একটা চ্যানেল আছে যেখানে পড়লে কোনো টিউশন লাগবে না। তো প্লিজ তাদেরকেও শেয়ার করো আর ক্লাসটা করতে থাকো, ঠিক আছে? তোমরা যত পারো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে যে আমার ক্লাসগুলো সবার কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল, আকারটা হয়ে গেল। এবার হচ্ছে দেখো, এবার কি বলছে? বৈকল্পিক নিরপেক্ষণের বৈধ মূর্তি। এই বৈধ আবার মূর্তি, এই যে মূর্তিগুলো হলো, এই মূর্তিগুলোর নাম আবার কি? এটার আরেকটা নাম, সেটাকে বলা হয় মডাস টলেন্ডো পনেন্স। এটার আবার আরেকটা নাম, সেটা হচ্ছে, এটা আবার একটা এমসিকিউ তো হয়ে যায়। এই যত মূর্তিগুলো দেখছো, এই যে বৈধ ব্যাপারগুলো, এই বৈধ মূর্তিটার নাম আবার কি? এই বৈধ ব্যাপারটার নাম হচ্ছে, গোটা সিস্টেমটার নাম হচ্ছে মডাস টলেন্ডো পনেন্স। মডাস টলেন্ডো পনেন্স। তো এগুলো ব্যাপার গেল, গোটা ফিগারটা গেল হচ্ছে বৈধ। এটা হচ্ছে মূর্তির নাম, গোটা সিস্টেমটার নাম হচ্ছে বৈধ, মূর্তিটার নাম হচ্ছে মডাস টলেন্ডো পনেন্স, ঠিক আছে? তো এবার তাহলে নিয়মটা হলো, এবার নিয়মটা পালন না করলে কি হতে পারে? যেমন তোমরা প্রাকল্পিকের ক্ষেত্রে হয়েছিল। এবার চলো দেখা যাক। বললাম তো আমার ক্লাসগুলো করো, কোনো জায়গায় তোমাদের কোনো জায়গা অংশ বাদ থাকবে না, তোমাদেরকে বুঝতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর গ্যারেন্টি দিয়ে বললাম, সঠিকভাবে উত্তর। আশা করি আজকে বৈকল্পিক ন্যায়টা ফিনিশিং দেওয়ার পর থেকে দেখবে তোমাদের একদম জলের মতো হয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে, ঠিক আছে? আর ক্লাস তো করো কন্টিনিউ, আমি তো সব করেই দিচ্ছি। আমার ক্লাস করা মানে তোমাদের আলাদা কোনো টিউশন লাগবে না, আলাদা কোনো বই লাগবে না। যদি আমরা রেগুলার ক্লাস করো, আমার সব ক্লাস আমার চ্যানেলেই পেয়ে যাবে, কোথাও যেতে হবে না। আমার ক্লাসের ধরনই তাই আলাদা। এবার ভালো করে দেখো, নিয়ম পালন না করলে
এবার বলছে নিয়ম পালন না করলে কোনটা, প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলেছিলাম, যেমন প্রাকল্পিকের ক্ষেত্রে বলেছিলাম, তেমন হচ্ছে বৈকল্পিক ক্ষেত্রে তাই বলছি। তো বৈকল্পিকের ক্ষেত্রেও নিয়মটা কি, এখনই তো বললাম বৈকল্পিক ক্ষেত্রে নিয়মটা কি। বৈকল্পিকের ক্ষেত্রে নিয়মটা আমি যে এখনই বলে দিলাম, ভালো করে দেখো বৈকল্পিকের ক্ষেত্রে নিয়মটা কি, যে প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে, অপ্রধান মানে দ্বিতীয় লাইনটা, এটা মাথায় মনে রেখে দাও, প্রধান অপ্রধান, প্রধান মানে প্রথম লাইন, অপ্রধান মানে দ্বিতীয় লাইন, সিদ্ধান্ত মানে তৃতীয় লাইন, ব্যাস এইভাবে মনে রাখো। যে প্রধান আশ্রবাক্যের এই নিয়মটার ক্ষেত্রে, বৈকল্পিকের ক্ষেত্রে নিয়মটা হলো প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্প, সেটা আগের অংশটা হোক আর পরে যে কোনো, মানে বুঝিয়ে দিলাম এখনই, যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইন মানে অপ্রধান আশ্রবাক্যে শুধু অস্বীকার করতে হবে, অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, তাহলেই এটা নিয়ম, এটাই নিয়ম, তাহলে এটা নিয়ম। এবার দেখো এরকম যদি না হয়, মানে দ্বিতীয় লাইনে যদি অস্বীকার না করে, দ্বিতীয় লাইনে যদি অস্বীকার না করে, স্বীকার করে, আর তৃতীয় লাইনে যদি স্বীকার করে, তাহলে দোষ হয়ে যায়। কি দোষ হয়ে যায় তাহলে ভালো করে দেখো, এখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো কি বলছে, নিয়ম পালন না করলে বিকল্প স্বীকারজনিত দোষ। এবার নিয়মটার তো ভাষাটা দেখালাম, নিয়মটা কিরকম, এবার ওইটার নিয়ম ব্যতিক্রম হয়ে গেলে তাহলে দোষ হয়ে যায়, যেমন প্রাকল্পিকের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। তো এটার ক্ষেত্রেও তাই, নিয়ম পালন না করলে বিকল্প স্বীকারজনিত দোষ, বা আরেকটা নাম হতে পারে বিকল্প পরিগ্রহণ দোষ, বা আরেকটা নাম হতে বিকল্প স্বীকৃতি দোষ। আমি তিনটা নামই তুলে ধরেছি, দেখা গেল পরীক্ষায় তোমরা নামগুলো পাচ্ছ, তোমরা ভাবছো না আমি তো এই নামটা জানি, এই নামটা না, আলটিমেটলি তিনটা নাম একই। বিকল্প স্বীকারজনিত দোষ, বিকল্প পরিগণ দোষ ওকেই বলা হয়, আবার ওকেই বলা হয় বিকল্প স্বীকৃতি দোষ, তিনটা নাম একই নাম। ঠিক আছে, তাহলে কোন নিয়মটা পালন করলে, এখনই যেটা বললাম, প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো, প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই নিয়মটাকে লঙ্ঘন করলে কি দোষ হয়, বিকল্প স্বীকারজনিত দোষ হয়। স্বীকার দোষ, যেহেতু স্বীকার করছে, বিকল্প পরিগ্রহণ দোষ অথবা বিকল্প স্বীকৃতি দোষ। এবার তোমাদের এসএকিউতে প্রশ্ন হতে পারে বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয়। আমি যদি এসএকিউতে লিখে দিয়েছি, আমি সব লিখে দিয়েছি, কিন্তু আমি এখন সব ব্যাখ্যা দিচ্ছি, লাইভ প্রুফ দিচ্ছি, ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, সব প্রুফ একদম। তাহলে এখন প্রশ্ন হতে পারে বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে, কখন ঘটে, এখনই যেটা বললাম নিয়মটা। তাহলে কখন ঘটে, যে নিয়মটা আমি লিখে দিলাম, যে প্রধান আশ্রবাক্যে কখন ঘটে, যখন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো প্রধান আশ্রবাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার না করতে হয়। কিন্তু যদি প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা, তাহলে মানে ওই নিয়মটা লঙ্ঘন করলে তবেই তো দোষ হয়, সেটাই বিকল্প স্বীকারজনিত দোষ। তো এটা হচ্ছে বোঝা গেল, তাহলে নিয়মটা পালন না করলে এটা হয়ে যায়। এবার ভালো করে দেখো এটার এবার উদাহরণটা দেখো, তাহলে আরো জলের মতো, আমি একই উদাহরণ দিয়েছিলাম, ওইটার এটার ভালো করে দেখো, আমি লিখে দিয়েছি এটা প্রধান আশ্রবাক্য, এটা অপ্রধানের, আমি লিখে দিয়েছি যে এটার ক্ষেত্রে এটা বৈকল্পিক বচন, এগুলো আলটিমেটলি তো এগুলো নিরপেক্ষ বচন। অপ্রধান আর সিদ্ধান্ত এটাও নিরপেক্ষ বচন, যেমন প্রাকল্পিকের ক্ষেত্রেও ছিল অপ্রধান আর হচ্ছে সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন, প্রাকল্পিক প্রধানটা ছিল প্রাকল্পিক বচন, আর এটা বৈকল্পিকের দিকে এটা বৈকল্পিক বচন। আমি লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এগুলো পরীক্ষায় লেখা থাকবে না, বোঝানোর জন্য বলে দিয়েছি। ঠিক আছে, ভালো করে দেখো, একই উদাহরণ নিয়েছি, পার্থক্যটা দেখো, এটা কেন দোষ হলো দেখো, হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, একই ব্যাপার, ওটা তো নিয়েছিলাম, এটা তো নিয়েছি। ভালো করে দেখো, এখানে কি দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, মৌসুমী আসবে, তৃতীয় লাইনে কি বলা হয়েছে, সুমনা আসবে না। তাহলে ভালো করে দেখো তো নিয়মটা কি ছিল, নিয়ম ছিল যে মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, এইখানে এই দুটার মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে। মানে এই যে সুমনা আসবে, মৌসুমী আসবে, এখানে আসবে কথাটা বলতে হতো না, এখানে কি বলতে হতো, এখানে বলতে হতো আসবে না বলতে হতো। তাহলে এখানে আসবে না বলতে হতো, আর এখানে বলতে হতো আসবে, তাহলে নিয়ম। আগের ভাষাটা ভালো করে দেখো, আগের ভাষাটা দেখো, এই যে এটা নিয়মের ভাষা, হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, এখানে মৌসুমী আসবে না, তার মানে এটা নিয়মের ভাষা, মৌসুমী আসবে না, তারপর একটা বলতো, আর যেটা বাকি থাকবে সেটাকে এখানে বলতে সুমনা আসবে, এইটা হচ্ছে নিয়ম, এইটা নিয়মের ভাষা, এই জন্য নিয়মের ভাষাটা বৈধ। তাহলে এই নিয়মটা পালন না করলে যেটা দোষ হয়, সেটা এখনই আমি বললাম বিকল্প স্বীকারজনিত দোষ। এই যে বিকল্প স্বীকারজনিত, স্বীকার কেন, প্রথমে স্বীকার করা হয়েছে, এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ। তো ভালো করে দেখো উদাহরণটা দেখো, এই যে হয় মৌসুমী আসবে অথবা সুমনা আসবে, অপ্রধান আশ্রবাক্যে কি বলা আছে, প্রধান আশ্রবাক্যে যে কোনো একটা বিকল্পকে যদি অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে, এটার মধ্যে এটা প্রধান আশ্রবাক্য, এটা আলটিমেটলি প্রধান আশ্রবাক্য, প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার এখানে করছে, স্বীকার করছে, কিন্তু নিয়ম কি ছিল, প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটা নিয়ম।
কিন্তু নিয়মটা পালন করেনি বলেই তো এখানে বিকল্প স্বীকারজনিত দোষ হয়েছে। নিয়ম এই জন্য তো লিখে দিয়েছি, নিয়ম পালন না করলে কি হয়, বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণ দোষ বা বিকল্প স্বীকৃতি দোষ। ভালো করে দেখো, এখানে প্রধানাস্ত্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে যদি এখানে স্বীকার করে, বিকল্প স্বীকার করে, আর বাকিটা যদি আরেকটা থাকবে অস্বীকারটা এখানে, মানে এই অস্বীকারটা এখানে করছে, এটা এখানে করা উচিত ছিল আর এটা এখানে বলা ছিল, যদি আগে যদি স্বীকার করে তাহলে এই জন্য এটা দোষ। এটা দোষটার নাম হচ্ছে বিকল্প স্বীকৃতি স্বীকারজনিত দোষ। কারণ এই যে স্বীকার যেহেতু করছে, যে কোনো একটা বিকল্পকে স্বীকার করেছে, এই জন্য এটা দোষ হলো বিকল্প স্বীকারজনিত দোষ। বোঝা গেল? নিয়ম ছিল কি, এটার মধ্যে যে কোনো একটাকে এখানে অস্বীকার করে অপর বিকল্পকে এই এখানে এটাকে অস্বীকার করতো, এখানে এখানে স্বীকার করতে হতো, মানে এই নাবাচকটা এখানে বলতে হতো আর হ্যাবাচকটা এখানে বলতো। আগেরটাই উদাহরণ দিলাম, ওইটা ভালো করে দেখো, ওইটার ক্ষেত্রে কেন বৈধ হলো, কারণ ওইটার ক্ষেত্রে কিন্তু এই যে ভালো করে দেখো, এটার ক্ষেত্রে দেখো এই যে নিয়ম পালন করছে, যে মৌসুমি আসবে না, তাহলে এটার মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হতো, যা আছে তাই বলতে হবে, আর যা আছে সেটাকে নাবাচক বলতে হবে এখানে, তাহলে এটা নিয়ম পালন করলো। আর এইটাই দেখো, এটা তাহলে এটা নিয়মটা, আর এইটা নিয়ম পালন করেনি, এই যে নিয়ম পালন না করলে যে বিকল্প স্বীকারজনিত দোষ হলো, তাহলে এই যে ভালো করে দেখো এই উদাহরণটা এই যে পালন করেনি। ভালো করে দেখো, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে, যদি দ্বিতীয় লাইনে থাকে মৌসুমি আসবে আর তৃতীয় লাইনে যদি থাকে সুমনা আসবে না, তাহলে এটা দোষ, আর এই দোষটার নাম হচ্ছে কি বিকল্প স্বীকারজনিত দোষ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও, এসিকিউতে প্রশ্ন হতো, তাহলে এই উদাহরণটা দিতে হবে। বোঝা গেল? এই উদাহরণটা দিতে হবে, এই টাইপের ফিগার মেনটেন করে উদাহরণ দিতে হবে, এই টাইপের যুক্তি উদাহরণ করে দিতে হবে, যে এইখানে বলতে হবে হ্যাবাচক আর এখানে বলতে হবে নাবাচক। সেটা এখানে মৌসুমি আসবে কথাটাকে না বলে এখানে তুমি সুমনা আসবেও বলতে পারতে, যে কোনো একটা মৌসুমি যদি দিতে হবে তা নয়, এখানে সুমনা আসবেটাও কথা বলতে পারতে, তারপর এখানে বলতে যে এখানে মৌসুমি আসবে না, মানে নাবাচকটাকে যদি শেষে দাও আর এখানে হ্যাবাচক দাও, তাহলে এটা দোষের উদাহরণ। তার মানে দোষ মানে বিকল্প, এই জন্য তো এটার নাম আছে বিকল্প স্বীকৃতি, মানে স্বীকার করা হয়েছে, যে কোনো একটা বিকল্পকে জন্য স্বীকার করা হয়েছে, এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প স্বীকৃতি দোষ বা বিকল্প পরিগণ দোষ, যে কোনো, এই জন্য এটা দোষ। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এটা, তাহলে এই যুক্তিটা কি, এই যুক্তিটা কিন্তু অবৈধ। তাহলে এই যুক্তিটা কি, এই যুক্তিটা হচ্ছে অবৈধ। আগেটা যেমন ছিল বৈধ, আর এটা হচ্ছে অবৈধ। বোঝা গেল? এটা হচ্ছে অবৈধ। তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এরকম একটা উদাহরণ দিয়ে পরীক্ষায় যদি বলে যে এই যুক্তিটি বৈধ না অবৈধ, এবার কি বলবে? অবৈধ। মনে রাখবে, যখনই দোষ হয় তখনই সেটা অবৈধ, নিয়মটা পালন করলে বৈধ, সেটা প্রাকল্পিকের ক্ষেত্রে হোক সেটা বৈকল্পিকের ক্ষেত্রেই হোক। আশা করি এবার বুঝাতে পারলাম। তাহলে এটা হচ্ছে দোষ হলো। বোঝা গেল? তাহলে এটা দোষ। তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন হয় যে বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও, তাহলে এরকম উদাহরণ দিতে হবে, স্বীকার করেছে যেহেতু ওই জন্য এটা বিকল্প স্বীকারজনিত দোষ। নিয়ম ছিল এখানে নাবাচক যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে, আগে নিয়মটা দেখালাম ওইটা, তো ওইটা এই জন্য আমি উদাহরণটা একই নিয়েছি। তো বোঝা গেল? তাহলে এটা বিকল্প স্বীকারজনিত দোষ। এবার এইটা হচ্ছে এই যে দোষ, এবার তাহলে দোষের যেমন নিয়মের ভাষাটা ছিল, নিয়মের উদাহরণটা ছিল, তার আকার ছিল, তো এবার অবৈধ যুক্তিরও আবার আকার থাকে, কোন আকারগুলো অবৈধ, ভালো করে দেখো, একই ভাষা একই ব্যাপার, এটাকে যদি পি ধরা হয় এটাকে যদি কিউ ধরা হয়, তাহলে এখানে নিশ্চয়ই হ্যাবাচক হয়, তাহলে যে কোনো একটা পি মানে হ্যাবাচক এখানে বললে আর শেষে যদি নাবাচক বলা, তাহলে এটা অবৈধ হয়ে যাবে। তো ভালো করে দেখো, অবৈধ যুক্তির এবার আকার একইভাবে আমি মেনটেন করেছি, ভালো করে দেখো, একইভাবে ভালো করে দেখো, পি অথবা কিউ, পি অথবা কিউ, পি অতএব নট কিউ। ভালো করে দেখো অবৈধ কেন, কারণ অথবা দেওয়া থাকবে, আর যদি পিটা এখানে নিয়ম ছিল কি, নিয়ম ছিল এখানে নাবাচক বলতে হতো, এখানে হ্যাবাচক বললে, আগেরটার ক্ষেত্রে ভালো করে দেখো, আগেরটার এটা মেনটেন করে দেখো, এটা সবগুলো নাবাচক কিন্তু শেষের দিকে, দেখো পি অথবা কিউ, কিউ অতএব নট পি। তো যাই হোক, সেটা পি বলুক আর কিউই বলুক, এখানে একটা যে কোনো একটা স্বীকার করে, এখানে যদি যে কোনো স্বীকার করে সিদ্ধান্তে যদি অস্বীকার করে, তাহলে সেটা অবৈধ আকার। এটা দেখো, হয় পি অথবা কিউ, এই যে পি অতএব কিউ নয়, এটাও একই ব্যাপার, এটাও অবৈধ। এই যে হয় পি অথবা কিউ, কিউ অতএব পি নয়, এটাও অবৈধ আকার। এটা এইভাবে আঁকাতে পারে, এইভাবেও বলতে পারে, এইভাবেও বলতে পারে, এইভাবে বলতে পারে, আলটিমেটলি সবগুলোর মানে একই। ভালো করে দেখো, সবগুলাই শেষে কিন্তু সিদ্ধান্তে অস্বীকার করছে, সবগুলো যে কোনো একটা বিকল্পকে আগে কি করছে, স্বীকার করছে, নিয়ম কিন্তু স্বীকারে ছিল না। ভালো করে দেখো, সবগুলো সিদ্ধান্তে অস্বীকার করছে, নয়ও দিতে পারে আবার নট কিউও দিতে পারে, নয় আর নট কিউর ব্যাপারটা আগে, আমি যত ধরনের অবৈধ আকার আমি সব তুলে ধরেছি। তো ভালো করে দেখো, এগুলো হচ্ছে সবগুলো মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবৈধ আকার, এটা সব অবৈধ। আর বৈধ কোনগুলো, তাহলে বৈধ হলে সবগুলো এখানে বলতে হতো, এখানে এই নট কিউটাকে এখানে বলতে হতো, এই যে হ্যাঁ নট কিউটা এখানে বলতে হতো, আর নট পিটা এখানে বলতে হতো,
সবগুলা না বাচকগুলো এটাতে বলতো, আগেরটার ক্ষেত্রে ভালো করে দেখো, একদম জলের মতো ক্লিয়ার। পড়াশোনা করতে হবে ওইভাবে ভালো করে, তো এগুলো সব বৈধ, এগুলো সব বৈধ। কেন বৈধ ভালো করে দেখো, একইভাবে আমি তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, কম্পেয়ার করতে সুবিধা, ভালো করে দেখো সবগুলো এগুলো বৈধ। কেন বৈধ? কারণ দেখো এখানে যে অপ্রধান আশ্রয়কে অস্বীকার আছে, এটা অপ্রধান আশ্রয় অস্বীকার আছে, এখানে অস্বীকার আছে, এখানে অস্বীকার আছে, সিদ্ধান্তে স্বীকার করছে। এটাই নিয়ম যে প্রধান আশ্রয়কে, প্রধান মানে কি প্রথম লাইনটা প্রধান, প্রধান আশ্রয়কে যে কোনো একটা বিকল্পকে, সেটা পি হোক আর কি বলো সেটা কোনো ব্যাপার না, যে কোনো একটা মেনটেন করতে হবে, অপ্রধান আশ্রয়কে অস্বীকার করতে হবে, মানে নাবাচক বলতে হবে। এখানে তখন এই যে নট কিউ, নট পি বললেও হবে, নট কিউ বললে, মোট কথা এখানে নাবাচক বলতে হবে। তারপর দেখো এখানে কিউ কিউ, এগুলো এটা বৈধ আকার। আবার এইটারই উল্টা যদি হয়ে যায় তাহলে সেটা হলো অবৈধ আকার। তাহলে ভালো করে দেখো এগুলো হচ্ছে অবৈধ আকার, ভালো করে দেখো অবৈধ আকার, বুঝতে পারলাম? ভালো করে দেখো পি অথবা কিউ, পি অথবা কিউ, পি অথবা কিউ নট কে। তাহলে দেখো সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে একই, কিন্তু একই না, ভালো করে পার্থক্য আছে। নটটা কিন্তু শেষের দিকে দিয়েছে। সাধারণত পরীক্ষা তোমরা অত তাড়াহুড়া করা কিছু নাই। আমি ওই জন্য বললাম যারা একটু যদি একটু শান্ত ভাব নিয়ে পরীক্ষা দেবে না, তারা ভালো রেজাল্ট করবে। আর যদি খুব তাড়াহুড়া করো একদম গোল্লা পেয়ে যাবে, ঠিক আছে? তাই পড়াশোনাটা অত সহজ না পড়াশোনাটা, ঠিক আছে? ভালো করে দেখো, সাধারণ দৃষ্টিতে মনে হবে তোমার একই, কিন্তু একই না, পার্থক্য আছে। ভালো করে দেখো পার্থক্য কি, এখানে নাবাচকগুলো সব শেষের দিকে বলেছে, এটা হচ্ছে অবৈধ। তাহলে বৈকল্পিক নিরপেক্ষণের এগুলো সব অবৈধ আকার। অবৈধ আকার মানে কি, একদিকে তো অবৈধ আকার, একদিকে আবার এটা বিকল্প, একদিকে আবার বিকল্প স্বীকারজনিত দোষ, যেটা হলো এই যে এটা বিকল্প স্বীকারজনিত দোষ। এই বিকল্প স্বীকারজনিত দোষেরও আবার যদি পরীক্ষায় বলে যে বিকল্প স্বীকারজনিত দোষের একটি আকারের দৃষ্টান্ত, তাহলে এটা বিকল্প স্বীকারজনিত দোষের আকারের উদাহরণ এগুলো। আবার একদিকে বৈকল্পিক নিরপেক্ষণের অবৈধ আকার, নিয়ম যেটা পালন করে সেটাই তো অবৈধ, ঘুরিয়ে পেটে কথাগুলো একই। অবৈধ আকার মানে কি, যেটা দোষ হয় সেটাই অবৈধ আকার। এবার পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন বলে যে পি অথবা কিউ, পি অথবা নট কিউ, এই আকারটি বৈধ না অবৈধ, সরাসরি বলে দিও অবৈধ। কেন? কারণ এটার ক্ষেত্রে একটাই নিয়ম, যে মনে রাখবে আকার, মনে রাখবে যে প্রধান আশ্রয়কে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করে এখানে স্বীকার করতে। আমি এখনই তো দেখালাম এগুলো সব বৈধ। এই যে বৈধ আকার মানে এরকম ফিগার হতে হবে, বৈধ আকার মানে এই চারটার মধ্যেই হবে, এর বাইরে হবে না। বৈধ আকার মানে এটা, একদিকে বৈধ আকার, একদিকে আবার ডিএস আকার। এই আকারটার নাম কি, ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম। এই আকারটির নাম আবার ডিএস। নিয়ম যেটা নিয়ম সেটাই তো, এই যে নিয়ম, তো নিয়মটাকে কি বলে, ডিএস বলা হয়। তাহলে এই আকারটার নাম কি, এইদিকে আবার একদম ডিএস। যেমন এমপি মডাস পনেন্স ছিল, যেমন এমটি প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটা ছিল গঠনমূলক, সেটার নিয়মটার আরেকটা নাম কি, এমপি, ওইটার আকারটা যেগুলো ছিল। ঠিক তেমনি যেমন আরেকটা নিয়ম ছিল এমটি, ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক, তার যেমন নাম ছিল ওরকম ব্যাপার। ঠিক তেমনি বৈকল্পিক নিরপেক্ষণে আবার এগুলো হচ্ছে বৈধ আকার, আর এটারই হচ্ছে আলটিমেটলি এটা আবার কার, বৈকল্পিক নিরপেক্ষণে একটাই বৈধ, এটা হচ্ছে ডিএস বলা হয়। এই ডিএস তার মানে কি, এই আকারগুলো কার, ডিএস এর আকার, ঠিক আছে? তো এটা তাহলে এগুলো বৈধ, এগুলো বৈধ, আর এটা হচ্ছে সব হচ্ছে অবৈধ। ভালো করে দেখো আমি সব একইভাবে তুলেছি, এগুলো সব অবৈধ। দেখো প্রত্যেকটা নাবাচকটা শেষের দিকে আছে, তো বোঝা গেল। এবার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে পি অথবা কিউ, কিউ এটা না দিয়ে এটাও দিতে পারে, এমন নয় যে তোমাকে এটা দিবে। আমি সবগুলো তুলে ধরেছি, এর বাইরে একটা প্রশ্ন নেই, এগুলোর মধ্যেই থাকবে। মাথাটা ঠান্ডা করে ক্লাস করো, আমি সব তুলে ধরেছি তোমাদের সুবিধা, এর বাইরে একটাও প্রশ্ন হবে না। যত রকম ভাবে প্রশ্ন হবে আমি যা ক্লাস করাচ্ছি এগুলোর মধ্যেই আসবে, তোমরা মিলিয়ে নাও। আর যত রকম এমসিকিউ সব তো লিখে দিয়েছি, এক্সট্রা ক্লাস মেন ক্লাস করো 100%। তো বোঝা গেল, তাহলে এটা অবৈধ আকার। এবার যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে বিকল্প স্বীকারজনিত দোষের একটি আকারের দৃষ্টান্ত দাও, আকার মানে এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। নিয়মটা পালন করেনি মানেই তো বিকল্প স্বীকারজনিত দোষ হলো। তো ভালো করে দেখো, একটা তো নিয়ম পালন করেনি, হয় পি অথবা কিউ, হয় পি অথবা কিউ, এগুলো তো দিতে হবে। কিন্তু মেনটেন কি করছে, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে অপ্রধান আশ্রয়কে স্বীকার করছে, আর অস্বীকারটা করছে শেষের দিকে সিদ্ধান্তে। কিন্তু নিয়মটা ছিল এখানে অস্বীকার করতে হবে, বাকিটা এখানে স্বীকার করতে হবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে অস্বীকারটা শেষের দিকে হচ্ছে, এই জন্য এটা দোষের উদাহরণ। এগুলো তার এই আকারটা এদিকে আবার এদিকে বলে, এদিকে যদি বলে এরকম একটা আকার দিয়ে যদি বলে যে হয় পি অথবা কিউ, পি অথবা কিউ না, এই আকারটি বৈধ না অবৈধ, অবৈধ। বোঝা গেল? তাহলে এগুলো সব অবৈধ আকার, এগুলো সব বিকল্প স্বীকারজনিত দোষের আকারের দৃষ্টান্ত। বোঝা গেল? এবার হচ্ছে কি, এবার দেখো বৈকল্পিক নিরপেক্ষণে যে অবৈধ আবার যে হলো, যে গোটা সিস্টেমটা যে অবৈধ হলো, সেই অবৈধ মূর্তিটার নাম আবার কি, এদিকে মডাস পনেন্ডো টলেন্স। যেমন বৈধ মূর্তিটার নাম কি ছিল, বৈধ মূর্তিটার নাম ছিল যে, ভালো করে দেখো বৈধ মূর্তিটার নাম কি ছিল, মডাস টলেন্ডো পনেন্স।
আর এবার এটা বৈধ মূর্তি, এটা উল্টাপাল্টা করবে না। বৈধ সিস্টেমটার নাম ছিল, বৈধ মূর্তিটার নাম ছিল মডাস টলেন্ডো পনেন্স। আর এবার সিস্টেমটার নাম হচ্ছে, আর এটা হচ্ছে অবৈধ সিস্টেমটার নাম হচ্ছে কি, অবৈধ মূর্তিটার নাম হচ্ছে মডাস পনেন্ডো টলেন্স। বুঝতে পারলাম। এবার লাস্ট আরেকটা দেখো ব্যতিক্রম। দেখো ব্যতিক্রম বলতে কিছু উদাহরণ আছে, যে উদাহরণটার ক্ষেত্রে নিয়মটা পালন না করলেও বৈধ হয়। এই জন্য আমি এটা লিখে দিয়েছি ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম মানে কিছু উদাহরণ আছে যেটা কন্ট্রোভার্সি, সেই রকম যদি দৃষ্টান্ত থাকে তাহলে সেটার ক্ষেত্রে নিয়মটা যদি পালন না করে তাও বৈধ। ভালো করে দেখো, এই জন্য লিখে দিয়েছি ব্যতিক্রম। মানুষটি জীবিত অথবা মৃত, আলটিমেটলি এটা প্রধানাস্ত্র বাক্য। এরকম উদাহরণ আমি কিন্তু সব লিখে দিয়েছি, যত ধরনের প্রশ্ন আমি সব লিখে দিয়েছি। আজকের পর থেকে, এই ক্লাস করার পর থেকে, এই অধ্যায় থেকে যত এমসিকিউ, মানে তুমি যদি ভালো করে আমার কথাগুলো শুনো তাহলে তোমার কিন্তু আলাদা করে পড়ার দরকার নেই। আর কিন্তু আমাদের শুনে তো অত মনে থাকবে না, কিন্তু আমি সুন্দর করে তোমাদের খাতা লিখে তুলে দেওয়ার জন্য আমি কিন্তু এমসিকিউ সব লিখে দিয়েছি। ওই ক্লাস করো, এই ক্লাস করো, আমি বললাম তো কেউ আটকাতে পারবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস, কারণ এটা কিন্তু আমার 2024 সালের সম্পূর্ণ ক্লাস। এখানে মাঝখানে অন্য কোনো ঢোকায়নি, ঠিক আছে? এখানে যা কিছু হচ্ছে এখন পুরোটা 2024 সালের জন্য চূড়ান্ত প্রস্তুতি। মেন ক্লাস কমপ্লিট, এখন এক্সট্রা ক্লাস চলছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সব কিছু মিলেই হচ্ছে এক্সট্রা ক্লাস। প্রত্যেকটা অধ্যায় থেকে হবে, যেগুলো হয়েছে কন্টিনিউ ক্লাস চলছে। পরীক্ষা সকাল পর্যন্ত আমার ক্লাস চলবে তোমাদের জন্য। প্লিজ শেয়ার করো, নিজেরা ক্লাস করো, বন্ধুদেরকে ক্লাস করাও। 100% প্লাস, সঙ্গে সাজেশনটাও একবার দেখে নিও, প্লাস প্রত্যেকটা ক্লাস করো, প্রত্যেকটা এমসিকিউ লজিক নোট যা যা সব ক্লাস করো। কন্টিনিউ পেজ উল্টাও। মনে করো আমি একটা কথা বলছি, তোমাদের কিন্তু ভিডিও অনেকে তোমরা কি করো খুঁজে পাচ্ছ না, চ্যানেলটাতে ক্লিক করে যে ভিডিওস অপশনটা আছে, ভিডিওস আর কমিউনিটি দুটো পোস্ট তোমরা চেক করবে প্রতিদিন। কারণ কমিউনিটিতে আমি কি করি, প্রতিদিন যে কোনো একটা মনে করো চ্যাপ্টার সিলেক্ট করি, যে যত মেইন ক্লাস করিয়েছি আর এক্সট্রা ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাস একসঙ্গে দিয়ে আমি কিন্তু কমিউনিটিতে শেয়ার করি, যাতে কি হয় তোমার সব ভিডিওগুলো তোমরা একসাথে পেয়ে যাও। সেটা কিন্তু কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওসে কি, ভিডিওস অপশনটাতে গিয়ে তোমরা কোনো শর্ট বাই কিছু না, যদি শর্ট বাই করো কারণ তোমাদের আগের ভিডিও পেয়ে যাবে আর রিসেন্ট ভিডিও পেয়ে যাবে, তাহলে কি তোমাদের কম্বো হয়ে যাবে। কম্বো হয়ে তোমরা কিন্তু মাঝখানে মাথাটা খারাপ হয়ে যাবে। ভিডিওস অপশনে গিয়ে কোনো শর্ট বাই করবে না, যা যাবে সব একদম কন্টিনিউ, সব 2024 সালের জন্য। না হলে তোমরা আগের ভিডিও পেয়ে যাবে, যখন আমি টিউশন পড়াতাম সেভাবে আমি অনলাইন ক্লাস করাতাম না, মাঝে মাঝে একটা ভিডিও দিতাম, সেগুলো ভিডিও পেয়ে যাবে। তাই যদি 2024 সালের কমপ্লিট কোর্স পেতে হয় তাহলে কিন্তু ভিডিওস অপশনে গিয়ে স্ক্রল করতে থাকো, পরপর দেখবে যুক্তি অধ্যায় থেকে কন্টিনিউ ক্লাস একদম আরও মূলত 12টা অধ্যায় পেয়ে যাবে, তারপর দেখবে সব এক্সট্রা ক্লাস চলছে। বুঝতে পারলাম তো? এইভাবে ক্লাসগুলো করো। আর কমিউনিটি আর হচ্ছে কমিউনিটি পোস্টটা চেক করো আর প্লিজ শেয়ার করো। এবার দেখো ব্যতিক্রম, মানুষ জীবিত অথবা মৃত। দ্বিতীয় লাইনে কি বলছে, মানুষ জীবিত। তৃতীয় লাইনে কি বলেছে, মানুষটি মৃত নয়। এখানে ভালো করে দেখো, সাধারণ দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এটা অবৈধ হবে, কিন্তু এটা বৈধ। কেন বৈধ? কারণ এই ধরনের যুক্তি মানে পরস্পর বিরুদ্ধ। মানুষটি জীবিত অথবা মৃত, কারণ এখানে জীবিত আর মৃত দুটো একসঙ্গে থাকতে পারে না। এক্ষেত্রে এরকম দৃষ্টান্ত যদি হয়, মানুষটি জীবিত অথবা মৃত, জীবিত আর মৃত দুটো একসঙ্গে ঘটতে পারে না, কারণ পরস্পর বিরুদ্ধ। এই ধরনের যুক্তি যদি থাকে তাহলে কি হয়, যে নিয়মটা পালন না করলেও বৈধ। তো নিয়মটা কি ছিল, এখানে কিন্তু নাবাচকটা বলতে হতো যে প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। নাবাচকটা এখানে বলতে হতো, আর হ্যাবাচকটা এখানে বলতে হতো। তো তাহলে কি হতো, তাহলে বৈধ হতো। কিন্তু এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু নাবাচকটা সিদ্ধান্তে বলেছে আর হ্যাবাচকটা এখানে বলেছে, তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কিন্তু অবৈধ, কিন্তু এটা অবৈধ নয়, এটা বৈধ। ঠিক তেমনি ভালো করে দেখো, একই উদাহরণ আর একটা দুইটা উদাহরণ নিয়েছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতায় আছেন, হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতায় আছেন। আচ্ছা তোমরা ভাবো তো, এই যে প্রধানাস্ত্র বাক্যের যে যুক্তিটা, এটা কন্ট্রোভার্সি না? একই ব্যক্তি দুই জায়গায় কি থাকতে পারে কি? যে এই ধরনের জিনিসগুলো মানে একে অপরের বিরুদ্ধ, তো এই ধরনের যুক্তির ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ হয়। তো ভালো করে দেখো, প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন, অতএব প্রধানমন্ত্রী কলকাতায় নেই। তো নাবাচক কথাটা কোথায় বললাম, সিদ্ধান্তে বললাম। তো এরকম দৃষ্টিতে সিদ্ধান্তে বললেও, এরকম দৃষ্টান্তের ক্ষেত্রে নিয়মটা পালন না করলেও সেটা ভালো করে দেখো এটা বৈধ। তাহলে বোঝা গেল, এরকম দৃষ্টান্তে নিয়ম পালন না করলে বৈধ, তাই বলে ওগুলোর ক্ষেত্রে না। এই জায়গার এই জন্য আমি এটা লিখে দিয়েছি ব্যতিক্রম। তো এই জিনিসটা মাথায় মনে রাখবে, বাকি সব ক্লাস করতে থাকো। কারণ প্রধানমন্ত্রী দিল্লি আর কলকাতায় দুটো একসঙ্গে ঘটতে পারে না, বাকিগুলোর ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু এই দুটো এরকম দৃষ্টান্তের ক্ষেত্রে ঘটতে পারে না।
ঠিক আছে? তাহলে এইরকম দৃষ্টান্তের ক্ষেত্রে নিয়ম পালন না করলেও প্রধান রাষ্ট্রপক্ষে যে কোনো একটা বিকল্পকে না বাচকটা এখানে বলা উচিত ছিল, না এখানে হ্যাবাচকটা এখানে বলা উচিত ছিল। এরকম দৃষ্টান্তের ক্ষেত্রে নিয়মটা পালন না করলেও বৈধ, এই জন্য লিখেছি বৈধ। এরকম ভালো করে দেখো, হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন, জিনিসটা বুঝবে, প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা আছে, এই দুটা জিনিস কি একসঙ্গে একই ব্যক্তি ঘটতে পারে? যদি এরকম দৃষ্টান্ত থাকে দেখবে যে ঘটতে পারে না, তাহলে ভাববে যে নিয়ম পালন না করলেও বৈধ। এই জন্য লিখেছি প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা নেই, কলকাতায় প্রধানমন্ত্রী কলকাতা নেই, বৈধ। এটাও একই ব্যাপার, মানুষটি জীবিত অথবা মৃত, মানুষটি জীবিত অতএব মানুষটি মৃত নয়। তো এরকম উদাহরণ এবার যদি তোমাদের পরীক্ষায় একটা এরকম দিয়ে বলবে যদি এই যুক্তিটি বৈধ না অবৈধ, তাহলে তোমরা কি লিখে দিবে? বৈধ। বোঝা গেল? এই যুক্তিটি বৈধ না অবৈধ, লিখে দিবে বৈধ। তো বোঝা গেল? তো তোমাদের কিন্তু বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ক্লাস কমপ্লিট। তো বাকি ক্লাস করতে থাকো, প্লিজ শেয়ার করো, বন্ধুকে শেয়ার করো, আর প্রত্যেকটা ওদের ক্লাস করতে থাকো। আমি তোমাদের সঙ্গে আছি, প্লিজ যত বড় শেয়ার করো।